নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমাদের এই মানব জীবন পরবর্তীতে মৃত্যুর পরে কোন দিকে যায়, এবং এই যে জীবন, এই যে জীবের মধ্যেই শিবের অবস্থান। আপনারা এটা অনেক ক্ষেত্রে জেনেছেন বা অনেক জায়গায় সেটা লিপিবদ্ধ রয়েছে, এবং যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে জীব পেয়ে শিব। তাই জীব জ্ঞানের যদি আপনি জীবের ভালোবাসা দেন, তাহলে আপনি শিবের কিন্তু ভালোবাসাই দিচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এই শরীর তত্ত্ব বা দেহ তত্ত্ব, এই দেহতত্ত্বের পঞ্চভূত অবস্থান করছে। অর্থাৎ এই পঞ্চভূতের অবস্থান এই দেহতত্ত্বের মধ্যে রয়েছে, বা পঞ্চভূত কানেকশন রয়েছে এই দেহতত্ত্বের সঙ্গে। সেটা এই দেহতত্ত্বের প্রত্যেকটা অংশ জীবন যখন থেমে যায়, তারপরে কিন্তু তারা ওই পঞ্চভূতে বিলীন হয়। আমরা কিভাবে কি হয় আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই, এবং আমাদের এই জীবতত্ত্বের মধ্যে সেখানে কি কি অবস্থান রয়েছে, আপনার শরীরের মধ্যে কি অবস্থান রয়েছে, আপনার একটা জীবের মধ্যে কি কি থাকে, এবং সেগুলো কিভাবে একটা জাতক বা একটা জাতিকাকে কিভাবে প্রভাবিত করে, এবং এই প্রভাবিত হওয়ার কারণে সেই জাতক জাতিকা তার অ্যাক্টিভিটি সমাজের ক্ষেত্রে কিভাবে দেয়। কখনো সে, অনেক সময় দেখা গেল সে বিপথে পরিচালিত হয়, সে কখনো সৎ পথে পরিচালিত হয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে বা বাবা মায়ের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ পায়। এটা নিয়ে আজকের প্রত্যেকটা স্টেপ আলোচনা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা যে প্রতিকার প্রতিবিধান নিই, যেটা সবটা কিন্তু এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই জন্য বলছে পঞ্চভূত, অর্থাৎ আকাশ, বায়ু, তেজ, যেটা হচ্ছে অগ্নি, এবং তার সঙ্গে সঙ্গে জল এবং পৃথিবী অর্থাৎ মাটি, এই পাঁচটিকে পঞ্চভূত বলে। পঞ্চভূত, এই পঞ্চভূতের সঙ্গে কি কি কানেক্টেড হয়ে আছে না, শব্দ কানেকশন আছে, স্পর্শ আছে, রস আছে, এবং রূপ আছে, গন্ধ আছে। এই পাঁচটা জিনিস কিন্তু প্রত্যেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেকটার মধ্যেই এই পাঁচটা গুণ নেই কিন্তু। কোনোটার মধ্যে একটা, কোনোটার মধ্যে দুটো, কোনোটার মধ্যে তিনটে, কোনোটার মধ্যে চারটে, কোনোটার মধ্যে পাঁচটাই রয়েছে। কি কি বলছে? শব্দ। শব্দ, যখন কোনো একটা শব্দ হচ্ছে, সেই শব্দটা আকাশ তত্ত্বের সঙ্গে কানেক্ট হচ্ছে, আর অন্য কিছুর সঙ্গে কিন্তু কানেকশন পাচ্ছে না। তারপরে দেখা গেল একটা শব্দ হচ্ছে, সেটা স্পর্শ, শব্দ এবং স্পর্শ, যেটা বায়ু তত্ত্বকে কানেক্ট করছে। অর্থাৎ বায়ু, সেই শব্দটাকে বায়ুর বেগে, বায়ুর গতিবেগে সে কিন্তু একটা জায়গার থেকে আর একটা জায়গায় তার গতি স্থানান্তর হচ্ছে, এবং সেটা বায়ুকে কানেক্ট করে হচ্ছে। এবং আবার তার সঙ্গে সঙ্গে বলছে শব্দ, স্পর্শ এবং এই রূপ, এই তিনটি কিন্তু অগ্নিতত্ত্বের, অর্থাৎ অগ্নি যে পঞ্চভূত, সেই অগ্নি পঞ্চভূতের সঙ্গে কানেকশন রয়েছে। কেমন? কারণ বলছে শব্দ, আপনি যখন যখন অগ্নির মধ্যে দেখবেন, তখন সেখানে তার আকৃতি দেখেন। তার মধ্যে স্পর্শ, আপনি যদি হাত দেন তাহলে কি হবে? আপনার হাত পুড়ে যাবে। তার মধ্যে, এবং সেখানে শব্দ হয়, যখন আগুন দেখবেন জ্বলবে, তখন সেখানে নির্দিষ্ট একটা শব্দ আপনি বুঝতে পারেন। তাহলে এই জিনিসগুলো আপনার অগ্নিতত্ত্বে বা অগ্নি মধ্যে আছে। এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে? জল, জলের সঙ্গে কি কি আছে বলছে? শব্দও রয়েছে জলের মধ্যে, স্পর্শ রয়েছে জলের মধ্যে, তার রূপ রয়েছে জলের মধ্যে, এবং রস রয়েছে। অর্থাৎ এই রস, যেটা লিকুইড, যে জিনিস, বস্তুটা, সেটা রসকে ইঙ্গিত করছে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি রয়েছে? তার রূপ রয়েছে। দেখবেন একটা জলাধার, একটা পাত্রের মধ্যে যখন জল ঢালবেন,
সে ওই পাত্রের রূপটা নিয়ে নেবে। জলের কিন্তু এটাই প্রকৃতি, অর্থাৎ জলকে যদি ঢালেন তাহলে যে পাত্রে যা রাখবেন সেই পাত্রে রাখার নেবেন। জল সর্বদা নিজ গতিতে নিচের দিকে ধাবমান হয়। তাহলে এগুলো জলের ধর্ম। তাহলে জলের মধ্যে আপনি তার রূপ পাচ্ছেন, জলের মধ্যে তার রস লিকুইড ফর্মটা পাচ্ছেন, জলের মধ্যে স্পর্শ। আপনি যখন জলে হাত দেবেন সেটা আপনি বুঝতে পারবেন আপনি এটা জলের মধ্যে হাত দিলেন বা কোনো লিকুইড কোনো পদার্থের মধ্যে হাত দিচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে জলের শব্দ আছে, যেটা আপনি সমুদ্রের ধারে গেলে বুঝতে পারবেন জলের কতটা শব্দ, জলের কতটা গতি, জলের কতটা শক্তি। আমরা এই জলশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ পর্যন্ত উৎপাদন করেছি বা করছি। তাহলে জলের এই জিনিসগুলো রয়েছে, এই গুণগুলো কিন্তু জলের মধ্যে আপনি পাবেন। এরপরে কি বলছে? শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই পাঁচটি পৃথিবী অর্থাৎ মাটির মধ্যে আছে, পৃথ্বী তত্ত্বের সঙ্গে কানেক্টেড। শব্দ রয়েছে, অর্থাৎ শব্দ, সেটা আপনি মাটিতে আঘাত করলে বুঝতে পারবেন সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। স্পর্শ, মাটিতে, আপনি মাটিতে পা দিয়েই হাঁটেন, মাটির ওপর ভর করে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং রূপ, মাটির বিভিন্ন ভাবে আপনি সেগুলো দেখতে পাচ্ছেন যে কোথায় কিভাবে কি রয়েছে। এবং তার মধ্যে রয়েছে রস, রয়েছে মাটির মধ্যে জল রয়েছে। আপনি দেখবেন মাটি খুঁড়বেন, সেখানে রস অর্থাৎ জল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে? গন্ধ আছে, মাটির একটা গন্ধ, যে গন্ধ আপনাকে অনুভব করতে বোঝাবে ওই জায়গাতে কি ধরনের জিনিস বিগত দিনে ছিল, এখন বর্তমানে কি রয়েছে। যারা এটা নিয়ে রিসার্চ করছে তারা সবটাই এগুলো নিয়ে জানেন। অর্থাৎ এই মাটির মধ্যে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে মাটির বিভিন্ন যে গন্ধ বলুন, মাটির স্পর্শ বলুন, অনেক মানুষ দেখো মাটির স্পর্শই পায়নি। তাহলে তাদের মধ্যে এই ঘাটতি কিন্তু থেকে যাবে, যেটা পঞ্চভূতের সঙ্গে তার জীবনে তার শরীরের যে অংশগুলো কানেক্ট করে, সেই কানেক্টে কোথাও না কোথাও একটা জায়গা কিন্তু নেগেটিভ বা কোনো একটা জায়গার শূন্যস্থান থেকে যায়। তাই মানুষ এই পঞ্চভূতে যেমন বিলীন হয়, মানুষ এই পঞ্চভূত থেকেই কিন্তু তাদের জীবন পায়। তাই একটা জাতক জাতিকা, আবার বলছি, যে তার শরীরটা পঞ্চভূতের সঙ্গে মিলিয়ে যায় কিন্তু তার আত্মা চিরস্থায়ী, অর্থাৎ সে কিন্তু তার কিন্তু মৃত্যু হয় না, সে কিন্তু অন্যভাবে সে আবার নতুন জন্ম নেয় বা অন্যভাবে তার দেহটাকে পরিবর্তন করে সে কিন্তু আবার পুনর্জন্ম গ্রহণ করে নেয়, অর্থাৎ অন্য দেহ, তার দেহ পরিবর্তন করে। তো এই একটা গেল। এবং এই জন্য বলছে যে পঞ্চ মহাপ্রভু এবং একাদশ ইন্দ্রিয়র যে কানেকশন, এবং এর সঙ্গে সঙ্গে আমরা বলি না 16 কলা, এই 16 কলা পূরণ করা। এবং কখনো কখনো দেখবেন, শুনবেন যে গুরু, ভক্ত, ঈশ, অবতার, প্রকাশ ও শক্তি, ইহাই 6 তত্ত্ব। এই গুরু, ভক্ত, ঈশ, অবতার, প্রকাশ এবং শক্তি, এটা পঞ্চ তত্ত্ব। আবার এর সঙ্গে সঙ্গে মানবদেহে 6ষ্ঠ রিপু রয়েছে, যেটা বলা হচ্ছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে মোহ, এই যে বলা হচ্ছে যে 6ষ্ঠ রিপু, এটাও কিন্তু মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেটা আপনি যদি কন্ট্রোল তাকে না করতে পারেন, আপনি যদি তার কন্ট্রোলে চলে যান, তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার জীবনের অধঃপতন নেমে আসবে। যদি আপনি তাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, জীবনটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন। দেখুন, এই ষড়রিপুর কিন্তু বলিদানও প্রথা আছে।
বীরাচারী বলিদান আছে আর প্রাথমিক বীরাচারী বলিদান আছে, এবং এছাড়া আর একটা পশ্চাৎচারী বলিদানও রয়েছে। আমি বিশেষ করে এই বীরাচারী বলিদান আর প্রাথমিক বীরাচারী বলিদানের মধ্যে, বীরাচারী বলিদানের মধ্যে পশুদেরকে পড়ে, আর প্রাথমিক বীরাচারী বলিদানের মধ্যে উদ্ভিদীয় কোনো ফল বা উদ্ভিদীয় কোনো উদ্ভিদকে ইঙ্গিত করা হয়। যেমন বলা হচ্ছে কুমড়ো, শশা, কলা, লেবু, গোবাক এবং আখ। এই একটা সাইড চলে গেল এই ষড়ঋপুর জন্য আলাদা আলাদা। আর এদিকে হচ্ছে বীরাচারী বলিদানের মধ্যে যেগুলো পশুর যেগুলো আসে, সেখানে ছাগল, মহিষ, মেষ, বরাহ, হংস এবং কট্টক। এগুলো কিন্তু মানে এখান থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য, কারোর মধ্যে দেখা গেলো ওই ষড়ঋপুর একটা ভীষণভাবে বেড়ে গেছে এবং তার মধ্যে অস্থিরতা চলে আসছে, তার জীবনে দেখা গেলো সব মানে অধঃপতন নেমে আসছে, তখন তাদের সেই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে বার করা হয়। আমাদের শরীরেরও এই যে পঞ্চভূত নিয়ে আজকে আলোচনা করছি, পঞ্চভূত, আপনি যতটা আপনার জীবনকে, আপনার শরীরটাকে কন্ট্রোলে রাখবেন, আপনি আপনার জীবনের সাকসেস পাবেন। তাই বলা হচ্ছে যে কর্ম, যোগ, জ্ঞান ও ভক্তি, এই যে চারটে, এগুলো সাধন। এই যে আমরা প্রতিকার দিই, প্রতিবিধান দিই, সেটা কিন্তু তার জন্য প্রয়োজন হয় যিনি দেবেন তার মধ্যে এই একাগ্রতা, অর্থাৎ কর্ম, তার যোগ, জ্ঞান এবং ভক্তি। এই সাধন মার্গে, এই সাধনা এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে সাধন করলে, আমি যদি আবার অন্য দিকে নিয়ে প্রসঙ্গ নিয়ে যাই, যে আমাদের এই শরীরটা বা আমাদের এই পঞ্চভূত এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের সঙ্গে কানেকশন, এই কর্মযোগ, অর্থাৎ এই কর্মযোগ, জ্ঞান এবং ভক্তি, এই চারটে সাধনের মাধ্যমে আপনি কোথায় যেতে পারেন, কোথায় পৌঁছাতে পারেন? আপনি যেতে পারেন স্বর্গে, যেতে পারেন, আমাদের বলে পরমাত্মার সঙ্গে বিলীন হতে পারেন, আপনি ব্রহ্ম জ্ঞান পেতে পারেন, আপনি কি করতে পারেন না ভগবান তুল্য কোনো জায়গা পেতে পারেন। তাহলে আপনাকে সাধন করতে হবে, অর্থাৎ আপনি যদি ওই চারটে যে সাধন, যে চারটে সাধনের মাধ্যমে আপনি পেতে পারেন এই সাধ্য, অর্থাৎ এই চারটে সাধ্য আপনি আগামী দিনে পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, এই চারটের সঙ্গে আরো বিষয় রয়েছে, যেটা হচ্ছে সম্মোহন, প্রেম ভালোবাসা, উন্মাদন, শোষণ, তাপন এবং স্তম্ভন। এই কটা বলা হচ্ছে বাণ। আপনারা এমনি সাধারণত শুনেছেন যে কারোর ক্ষেত্রে হয়তো জ্বালা বাণ মেরে দিয়েছে, কারোর ক্ষেত্রে শুকনো বাণ মেরেছে, কারোর ক্ষেত্রে হয়তো খুব কালা জাদু করে তাকে ক্ষতিগ্রস্ত করে রেখেছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাকে কিভাবে সঠিক ওয়েতে নিয়ে আসতে হবে। সে হয়তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার জীবনে, তার শরীরে দেখা গেল যে আস্তে আস্তে রক্ত কম হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে হেয়ার ফল হচ্ছে, নখের প্রবলেম হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে। তাহলে এই যে চারটে বাণ বললাম, সেটার জন্য কিন্তু কর্ম, যোগ, জ্ঞান, ভক্তি এগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আপনি ওই জ্ঞান যদি সঠিক লাভ করতে পারেন, তাহলে আপনি যেমন আপনি স্বর্গে পৌঁছাতে পারেন, যেমন আপনি পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারেন, যেমন আপনি ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন, যেমন আপনি ভগবান তুল্য হতে পারেন, এবং সেটা সাধ্য। এবং তার সঙ্গে সঙ্গে অপব্যয়, অর্থাৎ এটাও কিন্তু রয়েছে, যেমন বললাম স্তম্ভন, তাপন, শোষণ, উন্মাদন এবং সম্মোহন। তাহলে সম্মোহন অনেক ক্ষেত্রে লাগে, অনেক কাজের জন্য, অনেক শুভ কাজের জন্য সম্মোহনের প্রয়োজন হয়। একটা দেখা গেলো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই, তাহলে সেখানে সুসম্পর্ক আনার জন্য এই সম্মোহন ক্রিয়া করা হয় তন্ত্রশাস্ত্র মতে। আবার দেখা গেল যে এমন কিছু জায়গা, এমন কিছু সমস্যা তৈরি করছে, তার ওই সমস্যার কারণে হয়তো কোনো ভালো সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাহলে সেখানে ওই স্তম্ভন ক্রিয়া দেওয়া হয়।
তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু আবার এটাকে আবার অন্যভাবেও বলছে কি অরবিন্দ, অশোক, নবমল্লিকা এবং আম্রমুকুল, এই যে পঞ্চ বলা হয় যে, এবং নীলোৎপল, এই পঞ্চ পুষ্পের পঞ্চবাণ। দেখবেন যে একটা ঘট যখন বসানো হয় এবং এই ঘট বসানোর সময় ঠাকুরের সামনে যখন ঘট বসানো হয়, দেখবেন মূর্তি ঠাকুরের সামনে যখন পুজো বসবে, পণ্ডিত যিনি থাকবেন তিনি একটা ঘট বসান, সেই ঘটের প্রাণ দেন এবং তার মধ্যে কি কি থাকে, এই যে তত্ত্ব যেটা নিয়ে বলছি, আমাদের শরীরের যে পঞ্চভূত সেটাও কিন্তু ওই মধ্যেই রয়েছে, অর্থাৎ ওই ঘটের মধ্যে থাকে। এবং সেই জন্য এখানে বলা হচ্ছে যে ওই মুকুল, যেমন বলছে অরবিন্দ, অশোক, নবমল্লিকা, আম্রমুকুল এবং নীলোৎপল, এই পঞ্চ যে মুকুল, পাঁচটা যে মুকুল যেটাকে বলা হয় পঞ্চবাণ, সেটাও কিন্তু তার মধ্যে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে কি হয় বলা হচ্ছে, আমাদের মধ্যে আর কি গুণ রয়েছে, আমাদের গুণ তো যথেষ্ট রয়েছে, অনেক ধরনের গুণ রয়েছে। কেউ হয়তো খারাপ পথের গুণ রয়েছে, কেউ ভালো রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল পুরোপুরি ছাপিয়ে যাচ্ছে, সে ভালোর দিকে হোক খারাপ দিকে হোক, এগুলো থাকে কিন্তু। তাই বলছে শতগুণ, রজগুণ এবং তমগুণ। শতগুণ, রজগুণ, তমগুণ, একটা জাতক যখন, একটা মানুষ যখন ওই তমগুণের অধিকারী হয়ে যায়, তার খাওয়া দাওয়ার থেকে, ব্যবহার থেকে আরম্ভ করে তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ পুরোটা পরিবর্তন হয়ে যায়। কারণ সে তার নিজের ধ্বংস নিজে ডেকে নিয়ে আসছে, তমগুণের অধিকারী হয়ে গেছে। তাই তমগুণের খাবার দাবার, সেক্ষেত্রে মদ, বিভিন্ন ধরনের বিভিন্ন আমিষ জাতীয় খাবার, যেগুলো হয়তো সবটা গ্রহণযোগ্য নয়, সেটা সে বেশি করে গ্রহণ করছে, তাহলে সেগুলো তমগুণের কানেকশন দেয়। এবং এই তমগুণ সে অবলম্বন করে কি করে, সেই তমগুণ অবলম্বন করে এ কিন্তু ধীরে 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 কি করে না, সৃষ্টি, স্থিতি এবং সংহার, অর্থাৎ ভগবান যে অবতার গ্রহণ করে তার নাম গুণাবতার। অর্থাৎ এই যে তিনটে গুণ বললাম, রজগুণ, তম, অর্থাৎ শতগুণ, রজগুণ, তমগুণ, এটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তার কর্মক্ষমতা, সে একটা মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, কোন মানুষকে কতটা উপকার করছে, সে জীবনে তার নিজস্ব সঠিক দায়িত্ব পালন করছে কিনা, তার খাওয়া দাওয়া, আচার ব্যবহার, সবগুলো এই গুণের মধ্যে ডিপেন্ড করে। সে মানুষকে কতটা, বা সে পশুদেরকে হত্যা করছে কিনা, সে জীব হত্যা কতটা করছে, তাহলে তার এই গুণ কানেক্ট করে এবং সে তার কারণে তার মধ্যে কি আসে, তার মধ্যে অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশের দিকে নিয়ে যায়। তাহলে কোনো মানুষ সে জীবনে নিজেকে একটা বড় এরিয়ার মধ্যে নিজেকে বেঁধে ফেলছে, সে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে, সেই মানুষটা দেখা যাচ্ছে যে বহু বছর পর্যন্ত সে তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার নামটা বছরের পর বছর, বছরের পর বছর বহু মানুষ মুখে মুখে রেখে দিয়েছে। অর্থাৎ তার মধ্যে সেই, অর্থাৎ মহামৃত্যুঞ্জয়ের জ্ঞান সে কিন্তু উপলব্ধি করতে পেরেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে তার স্থিতি অবস্থা কত হবে, এবং তার সঙ্গে সঙ্গে সংহারের দিকে, এইভাবে সে কিন্তু আস্তে আস্তে বিলীন হওয়ার দিকে যায়। কারণ কোনো মানুষ, কোনো জীবই কিন্তু আজীবন বেঁচে থাকে না, থাকে তার নাম, যশ, খ্যাতি, মুখে মুখে থাকে এবং তাকে বাঁচিয়ে রাখে যে মানুষগুলো উপকৃত হয়েছে সেই মানুষগুলো। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, দেখুন এই যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ বললাম, এটার সঙ্গে কিন্তু আমাদের দেবতারা যুক্ত রয়েছে। কেন না, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অর্থাৎ মহেশ্বর, তার অবস্থান রয়েছে। অর্থাৎ দেখবেন যে আমাদের জন্মছকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামটা পুরোটা অ্যাস্ট্রোলজি দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কেন আমি বলছি প্রতিকার প্রতিবিধান কিভাবে দিলে একটা জাতক জাতিকার
উপকার উন্নতি হয়। দেখুন, একটা জন্মছকের দেখবেন যে 27টা নক্ষত্র অবস্থান করছে, 12টা রাশি অবস্থান করছে, 9টা গ্রহ অবস্থান করছে, এবং এই 12টা ভাবকে আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন যে সেখানে ত্রিভুজের আকৃতি আছে একটা। লগ্নকে কানেক্ট করলে 3টে কোণ তৈরি হচ্ছে, যেটা লগ্ন, তারপরে পঞ্চম ভাব এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাব, আবার ওই লগ্ন ভাব। এই যে ত্রিভুজ আকৃতি হচ্ছে, আপনার বলছে লগ্ন ভাব থেকে আপনার জন্মগ্রহণ করলেন, আপনি ওই জন্মগ্রহণ করার পর আপনি জীবনে শিখছেন, অর্থাৎ ব্রহ্মা আপনাকে সৃষ্টি করলো, বিষ্ণু আপনাকে লালন পালন করলো, শেখা হয়ে গেল, কর্মজীবন আপনি কাজ করলেন, আপনি উপার্জন করছেন, ধীরে ধীরে আপনি আবার জীবনের মোক্ষ লাভের উদ্দেশ্যে আপনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছেন। যত বয়স বাড়বে আপনার সেই দিকে এগিয়ে যাবেন, মোক্ষ লাভ হবে। তাহলে এখানে কানেক্ট হয়ে গেল ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যেটা অজ্ঞান, বিপর্যয়, ভেদ, ভয়, শোক, এই 5টি অজ্ঞান স্বরূপের প্রকাশ মেলে, যেটা সংহারের দিকে যখন যাবেন আপনি, অর্থাৎ আপনার যখন দেহ ত্যাগ হবে তার আগে আপনার মধ্যে অজ্ঞানতা আসবে, তার মধ্যে আপনার বিপর্যস্ত আসবে, তার মধ্যে আপনার ভেদাভেদ আসবে, ভয় আসবে, শোক আসবে, এবং একটা সময় আপনার মধ্যে বহু কিছু, অর্থাৎ বলা হচ্ছে ভ্রম জ্ঞান আসবে, দাসত্ব জ্ঞান আসবে, সখ্য আসবে, এবং মধুর, এই 4টি ভাব, এবং দাসভক্ত, সখাভক্ত, মাতা পিতা এবং প্রেয়সী ভন, এগুলো চতুর্বিধ ভক্তের কানেকশন হবে। অর্থাৎ এই যে বললাম, যেটা হচ্ছে জন্ম, মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে যে প্রত্যেকটা জিনিস অঙ্গাঙ্গিভাবে আপনার শরীর তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেটা আপনার জীবনের বা আমাদের প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট কানেকশন। সেই জন্য বারবার বলা হয়, দেখবেন যে একটা ত্রিভুজ বা আপনার এক জন্মছকের যে কানেকশন, সেই জন্য লগ্ন ভাব আর যেটাকে বলা হয় কেন্দ্র, অর্থাৎ এই 3টে, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, এই 3টের কানেকশন বলা হচ্ছে কোণ, আর লগ্ন চতুর্থ, সপ্তম এবং তার সঙ্গে সঙ্গে দশম এবং লগ্ন, এইটা কানেক্ট করলে একটা চতুর্ভুজ হয়, যেটাকে বলা হয় কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র আর কোণের কিন্তু কানেকশন যখন একটা জন্মছকে তৈরি হয়, সেই জন্মছকটা খুব পাওয়ারফুল কানেকশন পায় এবং তার জীবনের অনেক কিছু পজিটিভ জায়গা দেয়, এবং প্রত্যেকটাই এই যে বিষয়বস্তু, এবং আমাদের বলা হয় না 7টা চক্র রয়েছে আমাদের শরীরে, সেই 7টা চক্র নির্দিষ্ট কানেকশন অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান হয়। সেই জন্য আপনার জীবনের যে সমস্যা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার চাই, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ, এবং তার সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান এবং তার সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। সেজন্য বহু মানুষ বিগত দিনে তারা এসছে, তাদের প্রতিকার নিয়েছে, প্রতিবিধান করে সঠিক গাইডলাইন নিয়ে চলছে, তারা জীবনে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গা আছে এখনো। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলেই ভালো থাকবেন। আর যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজ চাপাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি
নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চারা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীর চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।